আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারহাদ হাসান তমাল, সিনিয়র শিক্ষক ইডুজেন একাডেমি। আজকে তোমাদের সাথে সুফিয়া কামালের জীবনী নিয়ে আলোচনা করব। এইখান থেকে আমরা মাঝে মাঝে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন দেখেই থাকি সুফিয়া কামালের জীবনী থেকে, তার সাহিত্যকর্ম থেকে। তো চলো আমরা বেশি সময় নষ্ট করব না। তো এই যে আজকে আমরা পড়ব সুফিয়া কামাল। দেখো এখানে সুফিয়া কামালের একটা ছবি দেওয়া আছে। সুফিয়া কামাল নামটা একটু দেখিও বানানটা। তো এই সুফিয়া কামাল বাংলাদেশের যেসব মহিলা কবি ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি রবীন্দ্র কাব্যধারার অন্যতম গীতিকবি। আচ্ছা, রবীন্দ্র কাব্যধারার অন্যতম গীতিকবি বলতে কি বুঝাই? দেখো, রবীন্দ্র কাব্যধারা, এই যে দেখো লেখা আছে রবীন্দ্র কাব্যধারা। রবীন্দ্র কাব্যধারার কবি বলতে বুঝায় যেই কবির ভেতরে রবীন্দ্রনাথের মতো চেতনা, রবীন্দ্রনাথের মতো দর্শন, কাব্যশৈলী, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা ইত্যাদি রয়েছে, তিনি তাকেই বলা হয় রবীন্দ্র কাব্যধারার কবি। তো তিনি ছিলেন রবীন্দ্র কাব্যধারার অন্যতম কবি। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল না, তবে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এই মহীয়সী নারী অনেক সুন্দর সুন্দর সাহিত্যকর্ম আমাদের উপহার দিয়ে গেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তিনি স্পষ্টভাবে তার সাহিত্যকর্মে ফুটে তুলেছেন। তো চলো আমরা পড়া শুরু করি। এই সুফিয়া কামালের উপাধি হচ্ছে জননী সাহসিকা, এইটা মনে রাখবে। সুফিয়া কামালের উপাধি কি? জননী সাহসিকা। এবং বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি বলা হয় সুফিয়া কামালকে। বাংলাদেশের প্রথম আধুনিক কবি কাকে বলা হয়? সুফিয়া কামালকে। উপাধি জননী সাহসিকা। তারপরে দেখো, সুফিয়া কামালের পূর্ণ নাম সুফিয়া কামাল। আগে নাম ছিল সুফিয়া, সুফিয়া থেকে সুফিয়া কামাল। তার দ্বিতীয় স্বামীর নাম থেকে কামাল নেওয়া হয়েছে, আমরা আস্তে আস্তে দেখব। তার পিতা ছিল সৈয়দ আব্দুল বারী, মাতা সাবেরা খাতুন। জন্ম 20 জুন 1911 বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে। পৈতৃক নিবাস কুমিল্লায়। দাম্পত্য জীবন: প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন, 1922 সালে বিবাহ হয় এবং 1932 সালে সৈয়দ নিহাল হোসেনের মৃত্যু ঘটে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখা ভালো, এই সৈয়দ নিহাল হোসেন ছিল সুফিয়া কামালের কাজিন। বোঝো তোমরা? কাজিন, হ্যাঁ কাজিন ছিল, মামাতো ভাই ছিল। এই মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় 1922 সালে। তোমরা কেউ এরকম ইন্টারেস্টেড হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আচ্ছা, তার মৃত্যুর পর, মানে সৈয়দ নিহাল হোসেনের মৃত্যুর পরে 1939 সালে চট্টগ্রামের লেখক কামাল উদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয় বিবাহ হয়। তাহলে তার দ্বিতীয় স্বামীর নাম কি? লেখক কামাল উদ্দিন আহমদ। এই লেখক কামাল উদ্দিন আহমদের নাম থেকে কামাল নামটা নেওয়া হয় এবং তিনি হন সুফিয়া কামাল। তখন থেকে সুফিয়া কামাল নাম ব্যবহার করা হয়, যেটা বললাম। তার মেয়ে অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি 20 নভেম্বর 1999 সালে ঢাকায় মৃত্যুবরণ করে। বাংলাদেশে তিনি প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখিও, খুব ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট। আচ্ছা, 1999 দেখে একটা কথা মনে হলো, 1899। তোমরা জানো 1899 সালে একটা বিখ্যাত কবির জন্মসাল? কার বলতো? কবি কাজী নজরুলের। এবং কাজী নজরুল ইসলাম সুফিয়া কামালের সাথে কানেক্টেড, আমরা পড়তে পড়তে আসবে বিষয়টা। দেখো, এই সুফিয়া কামাল বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে এবং সংগঠনে ভূমিকা রাখে। যেমন তিনি 1947 সালে, 1947 সালে তিনি ঢাকায় আসে। কোথায় আসে? ঢাকায় আসে, সপরিবারে ঢাকায় আসে। দেশভাগ হলে 1947 সালে যে দেশভাগ হয়, দেশভাগ হলে সুফিয়া কামাল ঢাকায় আসে। তিনি 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে এবং 1956 সালে কচিকাঁচার মেলার শিশু সংগঠন করে এবং 1961 সালে, এই যে দেখো এখানে লেখা আছে, পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা দিলে তিনি এর প্রতিবাদ করে। এটা কত সালে? এটা 19
61 সালে, ঠিক আছে। 1961 সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলে তার প্রতিবাদে সংগঠিত যে আন্দোলনটা হয় সেই আন্দোলনে জড়িয়ে পড়ে সুফিয়া কামাল, এবং তিনি 1969 সালে গণ অভ্যুত্থানে অংশ নেন। 1969 সালে তিনি গণ অভ্যুত্থানে অংশ নেন। 1970 সালে বাংলাদেশ মহিলা পরিষদ নামে একটি সংগঠন করে, প্রতিষ্ঠাকালীন সভানেত্রী ছিল, এবং 1971 সালে মুক্তিযুদ্ধেও কিন্তু তিনি ভূমিকা রাখেন, ঠিক আছে। তো দেখো, পত্রিকা সম্পাদনা 1947 সালে, কত সালে? 1947 সালে কলকাতা থেকে প্রকাশিত নারী সাপ্তাহিক বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই প্রশ্নগুলো মাঝে মাঝে আসে, এই প্রশ্নগুলো আসলে আমরা খুব কনফিউশনে পড়ে যাই। দেখো, বেগম পত্রিকার সম্পাদক ছিলেন কে? সুফিয়া কামাল। কোন কবি ছিল? সুফিয়া কামাল। এই যে এটা আমি আগেই বলে দিছি, 1956 সালে তিনি কচিকাঁচার মেলা সংগঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া প্রসঙ্গ। 1918 সালে মায়ের সঙ্গে কলকাতা গেলে বেগম রোকেয়ার সাথে তার সাক্ষাৎ হয়। তার একান্ত প্রচেষ্টায় ঢাবির ছাত্রী হলের নাম রোকেয়া হল রাখা হয়। বর্তমানে ঢাবির পঞ্চম ছাত্রী হলের নামকরণ তার সম্মানে বেগম সুফিয়া কামাল হল করা হয়েছে। হ্যাঁ, উল্লেখযোগ্য পুরস্কার, তিনি কি কি পুরস্কার পেয়েছেন দেখো। তিনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে 1962 সালে, 21 পদক পেয়েছে 1976 সালে, বেগম রোকেয়া পদক পেয়েছে 1996 সালে, স্বাধীনতা পুরস্কার পেয়েছে 1997 সালে, নাসির উদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন এবং সংগ্রামী নারী পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা নাই, তিনি পাকিস্তান সরকার কর্তৃক 1961 সালে, পাকিস্তান সরকার কর্তৃক 1961 সালে একটা পুরস্কার পায়, সেটার নাম বলে তগমা-ই ইমতিয়াজ, নাম ছিল তগমা-ই ইমতিয়াজ। সেটা 1969 সালে তিনি প্রত্যাখ্যান করেন। দেখো, আমি তারপরেও একবার লিখে দিই, তগমা-ই ইমতিয়াজ। এটা 1969 সালে গণ অভ্যুত্থানের যে সালটা, 1969 সালে এইটা তিনি কি করেন? প্রত্যাখ্যান করেন। হ্যাঁ, দেখো, আমরা দেখব সুফিয়া কামালের সাহিত্যকর্ম এবং সাহিত্যকর্ম কিভাবে মনে রাখা যায়, কাব্যগ্রন্থগুলো আমরা অবশ্যই দেখব। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ: সাজের মায়া 1938, মায়া কাজল 1951, মন ও জীবন 1957, প্রশান্তি ও প্রার্থনা 1958, উদাত্ত পৃথিবী 1964, দিওয়ান 1966, অভিযাত্রিক 1969, মৃত্তিকার গান 1970, মোর জাদুদের সমাধি পড়ে 1972। তো আমরা মোটামুটি সব পড়লাম। এখন এগুলো আমরা মনে রাখবো কেমনে, এইটাই হচ্ছে কথা। এগুলা ভাইয়া মনে রাখা অনেক কঠিন। যাই হোক, দেখো আমি লিখে দিচ্ছি। দেখো, সন্ধ্যায়, কোন সময়? সন্ধ্যায় একজন মানুষ নাম মায়া তার মনের প্রশান্তি ও মাটির ঘ্রাণ নেওয়ার জন্য দিওয়ান সেজে অভিযাত্রিক হয়ে বের হয়ে সে কালা জাদুর শিকার হলো। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো কি লিখছি আমি, সন্ধ্যায় মায়া তার মনের প্রশান্তি ও মাটির ঘ্রাণ নেওয়ার জন্য। সন্ধ্যাবেলায় একটা মেয়ে নাম মায়া
মনের শান্তির জন্য আর মাটির ঘ্রাণ নেওয়ার জন্য একটু বাইরে গেল। ঘ্রাণ নেওয়ার জন্য কিভাবে গেল? দিওয়ান সাজলো, সে বাইরে যাওয়ার জন্য আবার দিওয়ান সাজলো। সে যে অভিযাত্রিক হয়ে বের হলো। সে বের হয়ে কালো জাদু যেটা বুঝছ, কালা জাদু করে না, সেই কালা জাদুর শিকার হয়ে গেল। তাহলে দেখো সন্ধ্যায়, দেখো এখানে লেখা আছে সন্ধ্যায়, সন্ধ্যা থেকে হবে সাজের মায়া। সন্ধ্যা থেকে কি হবে? সন্ধ্যা থেকে হবে সাজের মায়া। তারপরে এই যে মায়া লেখা আছে, মায়া থেকে মায়া কাজল। মনের প্রশান্তি, এখানে মন থেকে হলো মন ও জীবন, প্রশান্তি থেকে প্রশান্তি ও প্রার্থনা। প্রশান্তি ও মাটির ঘ্রাণ, এখানে আমি লিখছি মাটির ঘ্রাণ, এখানে হবে মৃত্তিকার ঘ্রাণ। ঠিক আছে, মৃত্তিকার ঘ্রাণ। মাটির ঘ্রাণ নেওয়ার জন্য দিওয়ান থেকে হবে এই যে দিওয়ান সেজে অভিযাত্রিক হয়ে বের হয়ে গেল বা বের হলো। এই যে দেখো অভিযাত্রিক। তারপরে বের হয়ে এসে কালা জাদুর শিকার হলো। এখানে কালা জাদু থেকে মরু জাদুদের সমাধি। তো সবগুলোর নামের সাথে দেওয়া আছে, আমরা একটু একসাথে দিতে পারি নাই, এই জন্য আমরা দুঃখিত। তোমরা এটা একটু লিখে নাও আর এইখানে একটু মিলাই পড়ে নিবে। ঠিক আছে, দেখো তারপরে শিশুতোষ গ্রন্থগুলো কি ছিল? শিশুতোষ গ্রন্থ ছিল ইতল বিতল 1965, নওল কিশোর দরবারে। এই নওল কিশোরের দরবারের বিখ্যাত কবিতা ছিল সাম্য। বিখ্যাত কবিতা কি ছিল? সাম্য। এইটা একটু ইম্পর্টেন্ট, তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো। সাম্য কবিতা সুফিয়া কামালের, এবং এটি নওল কিশোরের দরবার থেকে নেওয়া। আত্মজীবনীমূলক গ্রন্থ এ কালে আমাদের কাল, স্মৃতিকথা, 71-এর ডায়েরি। এইটা ভাই খুব ইম্পর্টেন্ট, 71-এর ডায়েরি আর 71-এর দিনগুলি কার? জাহানারা ইমামের। আর 71-এর ডায়েরি এই যে আমাদের সুফিয়া কামালের। ঠিক আছে, এবং গল্পগ্রন্থ ছিল কেয়ার কাটা, একটি গল্পগ্রন্থ। আর তোমার ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি 1968 সালের ভ্রমণ কাহিনী রচনা করা হয়। আচ্ছা, এই যে সাহিত্যকর্ম, এগুলোর মধ্যে প্রথম সাহিত্যকর্ম সৈনিক বধূ। এটি একটি গল্প যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম কবিতা বাসন্তী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত গ্রন্থ কেয়ার কাটা। প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়া। এবং প্রথম 21শে পদক জয়ী নারী ছিল সুফিয়া কামাল। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে প্রথম 21শে পদক জয়ী নারীকে, সুফিয়া কামাল 1976 সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে 21শে পদক লাভ করে। ঠিক আছে, দেখো এখন আমরা এই যে তার সাহিত্যকর্ম পড়েছি, এখন যদি প্রশ্ন আসে যে তোমার অভিযাত্রিক উপন্যাস, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে অভিযাত্রিক উপন্যাস কার লেখা, তুমি কি উত্তর দিবে? তুমি অবশ্যই দিবে সুফিয়া কামাল, কিন্তু রং। দেখো কনফিউজটা তোমার দূর করে দেই, এই যে এইটা ইম্পর্টেন্ট। অভিযাত্রিক কাব্যগ্রন্থ সুফিয়া কামাল, আর অভিযাত্রিক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে, দেখো এই যে সাজের মায়া আমরা যেটা বললাম প্রথম কাব্য, এই কাব্যের মুখবন্ধ লিখে দেন কবি কাজী নজরুল ইসলাম। আমি যেটা শুরুতে বলছি তিনি কবি কাজী নজরুল ইসলামের সাথে কানেক্টেড। দেখো এটা মোটামুটি তোমরা পেয়ে গেছো, এখানে স্টার দিয়ে রাখো। কাজী নজরুল ইসলাম সুফিয়া কামালের কোন গ্রন্থের মুখবন্ধ লিখে দেয়? তাহলে হবে সাজের মায়া। আবার যদি সাজের মায়া কত সাল? 1938 সাল। কে লিখে দেয়? কাজী নজরুল ইসলাম লিখে দেয়। 1984 সালে এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, এবং এই কাব্যগ্রন্থ, এই সাজের মায়াতেই তাহার এই পরে মনে কবিতাটা ছিল, রূপসী বাংলা কবিতা ছিল। দেখো উদাত্ত পৃথিবীর এই কাব্যের একটা বিখ্যাত কবিতা ছিল জাগো তবে অরণ্য কন্যারা আমার দেশ। ঠিক আছে, আর মোর জাদুদের সমাধি পরে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধের সময়ে লেখা। তাহলে সুফিয়া কামালের কোন কাব্যগ্রন্থের কবিতা মুক্তিযুদ্ধের সময়ে লেখা? মোর জাদুদের সমাধি পরে। তার বিখ্যাত কিছু পাঙ্ক্তিমালা দেখো,
এর মধ্যে দেখো এই যে এইটা, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এটা কোন কবিতায় ছিল? তাহারই পরে মনে কবিতা। যারা ইন্টারমিডিয়েটে বাংলা খুব ভালোভাবে পড়েছ তাদের শুনলেই মনে হবে যে এটি তাহারই পরে মনে কবিতার কাব্যগ্রন্থ। দেখো, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এইটা কোন কবিতা? এটাও তাহারই পরে মনে কবিতা ছিল। এই লাইনগুলো তাহারই পরে মনের কবিতার। জন্মেছি মাগ তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এটি ছিল জন্মেছি এই দেশে কবিতায়। তো আশা করি আমরা চেষ্টা করলাম সুফিয়া কামালের। তোমরা একটু চাইলে স্ক্রিনশট করতে পারো। দেখো, প্রথমে প্রথম অংশটা নিতে হবে, তারপরে নিচের অংশটা নিতে হবে, আমাদের স্ক্রিনে যতটুকু জায়গা হয় আর কি। এই যে পরেরটা নাও, মোটামুটি 3টে স্ক্রিনশট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করলাম মোটামুটি সুফিয়া কামাল সম্পর্কে তোমাদের একটি ভালো একটা ধারণা দেওয়ার। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটা কবি, প্রত্যেকটা গল্প, উপন্যাস, নাটক ইনশাআল্লাহ তোমাদের আমরা খুব ভালোভাবে গুছিয়ে দেব। এবং বিশ্বাস করো, তোমরা বিশ্বাস রাখো, এই যে আমরা 2টা পেজ দিয়েছি তোমাদের, এর বাইরে সুফিয়া কামাল থেকে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। পূর্ণ আস্থা রাখতে পারো। আমাদের ইডুজেন একাডেমির সাথে থাকবে, ইডুজেন একাডেমি ফলো করে রাখবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা আছি। আসসালামু আলাইকুম।